রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর তার চারজন খলিফা মুসলিমদের ছোট সাম্রাজ্যকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেন। কিন্তু মাত্র ৩০ বছরের মধ্যে খেলাফত ব্যবস্থা বা খেলাফতের রাশেদা শেষ হয়ে যায় এবং মুসলিম সাম্রাজ্য বনু উমাইয়ার হাতে চলে আসে। বনু উমাইয়া এসে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তার লাভ করে এবং শক্তিশালী অর্থনীতি তৈরি করে। তবে ইয়াজিদ বিন মুয়াবিয়ার শাসন আমলে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটে কারবালার বিপর্যয়, যেখানে ইয়াজিদের সেনাবাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার আহলে বাইতের অনেক সদস্যকে নিষ্ঠুরভাবে শহীদ করে। এরপর ৭০ বছর ধরে উমাইয়াদের রাজত্ব চলতে থাকে, কিন্তু কারবালার শোক মুসলমানদের হৃদয়ে এখনো ছিল। উমাইয়াদের শাসন আমলে শুধু আরবদের সম্মান করা হতো, অন্য জাতিগুলোর প্রতি অবজ্ঞা ছিল। ঠিক যেমন আজকাল পাকিস্তানি বা ভারতীয়দের সাথে কিছু আরব দেশে আচরণ করা হয়। এভাবে ৭০ বছর পর বনু উমাইয়ার এই আচরণ ও ভুলের কারণে তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। আব্বাসী রাজবংশ সুযোগ পেয়ে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারা বিভিন্ন শহরে গিয়ে কারবালার ঘটনা মানুষকে মনে করিয়ে দেয়, যার ফলে উমাইয়াদের প্রতি মুসলমানদের ক্ষোভ আরো বেড়ে যায়। অবশেষে আব্বাসীয়রা উমাইয়া গোত্রের রাজত্ব চিরতরে শেষ করে দিয়ে একটি নতুন খেলাফত প্রতিষ্ঠা করে, আব্বাসীয় খেলাফত। আব্বাসীয় খলিফা ক্ষমতায় আসতেই তার প্রথম আদেশ ছিল উমাইয়া পরিবারের কোন সদস্যকেই রেহাই দেওয়া হবে না, তাদের সবাইকে শিরোচ্ছেদ করতে হবে, যুদ্ধের অংশীদার হোক বা না হোক সবাইকেই কতল করতে হবে। এই আদেশ পেয়ে আব্বাসীয় সেনারা দ্রুত ইসলামী বিশ্বে ছড়িয়ে পড়ে এবং তারা উমাইয়া পরিবারকে একে একে খুঁজে বের করে হত্যা করতে শুরু করে। লক্ষ লক্ষ উমাইয়ার লোক নিহত হয়, কিন্তু আব্বাসীয়দের ক্ষোভ তখনও কমেনি। তারা দামেস্কে উমাইয়ার রাজধানীতে চলে যায়, যেখানে বনু উমাইয়ার সকল বাদশাহদের কবর ছিল। আব্বাসীয়রা সেই কবরগুলো খুঁজে বের করে মৃত বাদশাহদের লাশ বের করে তাদের বেত্রাঘাত করে এবং আগুনে পুড়িয়ে দেয়, কিন্তু একমাত্র উমাইয়া বিন আব্দুল আজিজের কবরটি তারা অক্ষত রাখে। এদিকে যারা বেঁচে ছিল তারা জানতো যে এখন তুরস্কে থাকতে পারবে না, তাই তারা পশ্চিম দিকে চলে যেতে শুরু করে। প্রথমে মিশরে, তারপরে লিবিয়া, জিম্বাবুয়ে এবং অবশেষে মরক্কো পর্যন্ত তাদের পৌঁছায়। কিন্তু এখানেও আব্বাসীয়রা তাদের তাড়া করতে থাকে। শেষ পর্যন্ত উমাইয়ারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সমুদ্র পাড়ি দিয়ে স্পেন চলে যায়। এভাবেই বনু উমাইয়া তাদের শেষ আশ্রয়ে পৌঁছালেও আব্বাসীয়দের ক্ষোভের আগুন তারা ঠান্ডা করতে পারল না। বহু বছর আগেই মুসলমানরা স্পেন জয় করেছিল এবং বনু উমাইয়া দ্বিতীয়বারের মতো স্পেন জয় করে সেখানে নতুন একটি মুসলিম সরকার প্রতিষ্ঠা করেছিল। এর ফলে প্রথমবারের মতো মুসলিমরা একক খিলাফতের অধীনে না থেকে দুটি আলাদা আলাদা সাম্রাজ্যে বিভক্ত হয়ে যায়। স্পেনে যাকে তখন উন্দ্রোস বলা হতো, উমাইয়ারা এত শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলে যে পরবর্তী কয়েক বছরে স্পেন বিশ্বের সবচেয়ে বড় শহর হয়ে ওঠে। ৮০০ বছর ধরে মুসলমানরা স্পেন শাসন করেছে এবং এই সময় কেউই তাদের শাসন ফিরিয়ে নিতে পারেনি। কিন্তু ৮০০ সালের পর স্পেনের মুসলিম শাসন সংকটে পড়ে, কারণ সেখানে মাত্র দুটি ছোট খ্রিস্টান রাজ্য ছিল যারা প্রায় একে অপরের সাথে যুদ্ধ করত। হঠাৎ করে এক রাজা ফার্দিনান্দো এবং রানী ইজেবেলা একটি গুরুত্বপূর্ণ রাজকীয় বিবাহ করেন, যা দুই রাজ্যে শত্রুতার অবসান ঘটায়। এরপর তারা একসাথে মুসলমানদের বিরুদ্ধে একটি শক্তিশালী সাম্রাজ্য গঠন করে এবং স্পেনের মুসলমানদের উপর আক্রমণ শুরু করে। তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে এবং একইভাবে ইহুদিদেরও অত্যাচার করা হয়। এ সময় স্পেনের মুসলমানদের জন্য এক বড় বিপদ আসে। তবে বিশ্বের শক্তিশালী সাম্রাজ্য উসমানীয় সালতানাত তাদের সম্রাট সুলতান বায়াজিদ তৎক্ষণাৎ তাদের সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেন। উসমানীয় নৌবাহিনী স্পেনের দিকে রওনা হয়ে মুসলমানদের এবং ইহুদিদের রক্ষা করে, তাদের উসমানীয় সালতানাতের অধীনে আশ্রয় দেয়। বায়াজিদ সম্রাট নিজে তাদের উৎস অভ্যর্থনা জানান এবং তাদের নাগরিকত্ব প্রদান করেন। এরপর উসমানীয়রা ইউরোপের সাথে বাণিজ্যিক সম্পর্কের রাস্তা বন্ধ করে দেয়, যেন ইউরোপীয়রা তাদের থেকে প্রতিশোধ নেবার সুযোগ না পায়। কিন্তু ইউরোপীয়রা তাদের মিশন থেকে পিছু হটেনি। অবশেষে ১৪৯২ সালে খ্রিস্টানরা স্পেন থেকে মুসলমানদের স্থায়ীভাবে বিতাড়িত করে দেয়। এখন আপনি হয়তো ভাবছেন এর সাথে আমেরিকার সম্পর্ক কি? সম্পর্ক আছে। ১৪৯২ সালে যখন স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হচ্ছিল, ঠিক সেই সময় একজন স্প্যানিশ ব্যবসায়ী যার নাম ছিল ক্রিস্টোফার কলম্বাস অদ্ভুত এবং অস্বাভাবিক একটি প্রস্তাব নিয়ে সম্রাট ফার্দিনান্দো এবং রানী ইজেবেলার দরবার হাজির হন, কারণ উসমানীয় সাম্রাজ্য এত শক্তিশালী হয়ে উঠেছিল যে তারা ইউরোপ এবং এশিয়ার মধ্যে সমস্ত বাণিজ্যিক পথ বন্ধ করে দিয়েছিল। এর ফলে ইউরোপের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। ইউরোপের শীতকাল খুব কঠিন ছিল এবং সেখানে কৃষি ব্যবস্থা খুব শক্তিশালী ছিল না, জমিতে তেমন কিছু উৎপাদনও হতো না। ইউরোপের বেশিরভাগ জিনিস চীন এবং ভারত থেকে আসতো। কিন্তু উসমানীয় সাম্রাজ্য বাণিজ্যের পথ বন্ধ করে দেওয়ায় ইউরোপে বাণিজ্য
বাণিজ্য ব্যবস্থা বিপদে পড়ে। এভাবেই কলম্বাস নতুন একটি পথ খুঁজে বের করার জন্য উপস্থিত হয়েছিলেন এবং সেই পথ ছিল আমেরিকা। ইউরোপের জন্য ভারতে পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন, কারণ এখন তাদের ছোট পথের পরিবর্তে পুরো আফ্রিকা পেরিয়ে ভারত পৌঁছাতে হতো। আফ্রিকা পেরিয়ে এই দীর্ঘ পথ ছিল খুব ব্যয়বহুল এবং প্রায় সময় জাহাজগুলো ধ্বংস হয়ে যেত। এতে ইউরোপের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল এবং মুদ্রাস্ফীতিও বেড়ে গিয়েছিল, ফলে সাধারণ মানুষ দরিদ্র হয়ে পড়েছিল। তবে ভারতে পৌঁছানো ইউরোপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ভারত থেকে আসা মশলা যেমন কালো মরিচ, লবঙ্গ ইত্যাদি ছিল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মশলা। এর এক প্রধান কারণ ছিল শুধু স্বাদ নয়, বরং সেই সময় এসব মশলা খাবার সংরক্ষণে ব্যবহার করা হতো, কারণ তখন ফ্রিজ বা ফ্রিজার ছিল না। এদিকে উসমানীয় সালতানাতের বিধিনিষেধের কারণে ইউরোপের কাছে সমস্ত বাণিজ্যিক পথ বন্ধ হয়ে গিয়েছিল। ইউরোপে শীতকাল খুব কঠিন ছিল এবং কৃষি ব্যবস্থা শক্তিশালী ছিল না, ফলে খাদ্যের উৎপাদনও ছিল কম। তাই ইউরোপের অধিকাংশ পণ্য চীন এবং ভারত থেকেই আসতো। কিন্তু উসমানীয়রা বাণিজ্যের পথ বন্ধ করে দেওয়ায় ইউরোপীয়দের অবস্থান খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে ক্রিস্টোফার কলম্বাস নতুন পথ খুঁজে বের করার পরিকল্পনা করেন, যাতে উসমানীয় সালতানাতের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে ভারতে পৌঁছানো যায়। তার এই পরিকল্পনা সম্রাট ফার্দিনান্দো এবং রানী এজেবেলার পছন্দ হয় এবং তারা কলম্বাসকে সমর্থন দেন। এরপর কলম্বাস 3টি নৌকা নিয়ে নতুন পৃথিবী খোঁজার যাত্রা শুরু করেন। 36 দিন সমুদ্র যাত্রা করার পর কলম্বাস একটি দ্বীপে পৌঁছান, যেখানে কিছু বাদামি রঙের মানুষ দেখতে পান। তিনি মনে করেন তিনি ভারতে পৌঁছেছেন, তাই তিনি তাদের ভারতীয় বলে ডাকেন। তার এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল, কারণ তিনি যে দ্বীপে পৌঁছেছিলেন তা আসলে ভারত ছিল না। মৃত্যুর আগ পর্যন্ত কলম্বাস বিশ্বাস করতেন তিনি ভারতে পৌঁছেছেন, কিন্তু অনেক বছর পর একজন নতুন অভিযাত্রী আমেরিকান প্রথমবারের মতো ঘোষণা করেন যে এটি ভারত নয়, বরং এটি একটি নতুন পৃথিবী। আর আজকের দিন পর্যন্ত এই অঞ্চলগুলো আমেরিকা নামে পরিচিত। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর স্পেন থেকে মানুষের যাত্রা শুরু হয় এবং তারা আমেরিকার স্থানীয় জনগণকে হত্যা করে সেখানে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে শুরু করে। এ কারণেই আজও আমেরিকায় সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষা ব্যবহৃত হয়। স্পেনের পরে অন্যান্য ইউরোপীয় দেশগুলো আমেরিকার এই নতুন দুনিয়ার দিকে নজর দেয়। ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল সহ অন্যান্যরা আমেরিকায় সেনাবাহিনী পাঠিয়ে সেখানকার ভূমি দখল করতে শুরু করে। গত 1000 বছর ধরে মুসলিমরা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, যেমন উমাইয়া, আব্বাসী, উসমানিয়া সাম্রাজ্য। কিন্তু আমেরিকা আবিষ্কারের পর বিশ্বে মুসলিমদের পতন শুরু হয়। বিশেষত 1947 সালে আমেরিকা আবিষ্কারের আগে উসমানিয়া সালতানাত বিশ্বের অন্যতম প্রধান সাম্রাজ্য ছিল। কিন্তু আমেরিকা আবিষ্কারের পর ধীরে ধীরে উসমানিয়া সাম্রাজ্য পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্যের তালিকা থেকে বাদ পড়ে যায়। এই নতুন পৃথিবী আমেরিকা ছিল এক বিশাল অঞ্চল, যেখানে জমি কৃষিকাজের জন্য খুবই উপযোগী ছিল। কিন্তু সমস্যা ছিল এখানকার স্থানীয় মানুষদের ইউরোপীয়রা প্রথমে যুদ্ধ ও রোগের মাধ্যমে মেরে ফেলেছিল। আমেরিকার ভূমি থেকে ইউরোপীয়রা নিজেদের উপকারের জন্য দরিদ্র শক্তিশালী লোকদের প্রয়োজন ছিল, আর সে সময় পৃথিবীতে একমাত্র আফ্রিকাতে এমন লোকেরা ছিল। প্রথমে ব্রিটিশরা আফ্রিকায় গিয়ে আফ্রিকানদের ধরে এনে নৌকায় শিকল দিয়ে বেঁধে আমেরিকায় নিয়ে আসতে শুরু করে। প্রায় 3.1 মিলিয়ন অর্থাৎ 31 লক্ষ আফ্রিকানকে ব্রিটিশরা আমেরিকায় দাস হিসেবে নিয়ে আসে। কিন্তু এটি শুধু 31 লক্ষ ছিল না, কারণ ব্রিটিশ সরকার এক নতুন আইন প্রণয়ন করে, যার মাধ্যমে আফ্রিকান দাসদের ভবিষ্যৎ প্রজন্ম স্বয়ংক্রিয়ভাবে শ্বেতাঙ্গদের দাস হয়ে যাবে। এইভাবে ব্রিটিশরা আফ্রিকার মানুষদের দাস হিসেবে ব্যবহার করে আমেরিকার অর্থনীতিকে ধীরে ধীরে স্থিতিশীল করে তোলে। যখন আমেরিকা শক্তিশালী হতে শুরু করলো, তখন ব্রিটিশ এবং আমেরিকানদের মধ্যে একটি যুদ্ধ শুরু হলো। সমস্যাটা ছিল যে ব্রিটিশরা তাদের আমেরিকান উপনিবেশ থেকে যত লাভ হোক না কেন সবকিছু তাদের রাজধানী লন্ডনে পাঠাতে চাইতো, কিন্তু আমেরিকার ব্রিটিশরা এই সিদ্ধান্ত মানতে চাইল না। এর ফলে ব্রিটিশরা আমেরিকান পণ্যগুলো যেমন চা, তামাক, তুলা এবং পনিরে ভারী কর আরোপ করলো। এর বিরুদ্ধে আমেরিকানরা বিদ্রোহ শুরু করলো এবং তাদের নেতা জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে তারা স্বাধীনতার জন্য লড়াই করলো। এখন ব্রিটিশদের সামনে একটি বড় সমস্যা ছিল, এদিকে আমেরিকা, অন্যদিকে তাদের উপনিবেশ ভারত, যেখানে টিপু সুলতান স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছিলেন। ব্রিটিশদের সামনে দুটি পথ ছিল, একদিকে ভারতকে রক্ষা করা আর অন্যদিকে আমেরিকাকে। ব্রিটিশরা সিদ্ধান্ত নিল তারা ভারতে তাদের সৈন্য পাঠাবে। এর ফলে আমেরিকানরা দ্রুত স্বাধীনতা অর্জন করে। জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা ব্রিটিশদের পরাজিত করে এবং প্রথমবারের মতো একটি স্বাধীন দেশ হয়ে ওঠে। ব্রিটিশ সাম্রাজ্য আমেরিকাকে হারালেও তাদের শক্তিতে খুব একটা পরিবর্তন হয়নি, কারণ ব্রিটিশরা টিপু সুলতানকে হত্যা করে এবং ভারতের শাসন প্রতিষ্ঠা করে। এদিকে যখন পৃথিবী জুড়ে রাজারা এবং বাদশারা রাজত্ব করছিলেন, আমেরিকায় প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন এক নতুন ব্যবস্থা চালু করেন, যেখানে রাষ্ট্রপতির মেয়াদ ছিল মাত্র 8 বছর। ওয়াশিংটন নিজের পদ ত্যাগ করেন, যদিও তার ক্ষমতা তুঙ্গে ছিল, কিন্তু তার এই আত্মত্যাগের কারণে আজও কোনো মার্কিন
রাষ্ট্রপতি 8 বছরের বেশি শাসন করতে পারেননি। ওয়াশিংটনের এই নিয়ম এবং মেধা ব্যবস্থার কারণে আমেরিকার অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তুলা শিল্পের 1000% বৃদ্ধি হয়, কিন্তু এ সমস্ত অর্থনীতি আফ্রিকান কৃষ্ণাঙ্গ দাসদের মাধ্যমে চলছিল। এখন আমেরিকায় এক নতুন রাষ্ট্রপতি আসেন, আব্রাহাম লিঙ্কন। তিনি একটি বিল পাশ করেন যে সমস্ত আফ্রিকান কৃষ্ণাঙ্গ দাসকে মুক্তি দেওয়া হবে। এই সিদ্ধান্তের পর যারা দাস ব্যবসা থেকে লাভবান হচ্ছিল তারা লিঙ্কনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয় এবং এক পর্যায়ে আব্রাহাম লিঙ্কন গৃহযুদ্ধে জয়লাভ করে। কিন্তু এই যুদ্ধের পর আমেরিকার বিশাল ক্ষতি হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। তবে এই যুদ্ধের একটি বিরাট সুবিধাও ছিল, যুদ্ধে জিততে আমেরিকাকে এত পরিমাণ বন্দুক এবং অস্ত্র তৈরি করতে হয়েছিল যে এখন আমেরিকার কাছে সারা বিশ্বের চেয়েও বেশি বন্দুক ও অস্ত্র ছিল। গৃহযুদ্ধের পর পৃথিবীতে এক বড় পরিবর্তন ঘটতে থাকে। বিশ্বের এখন পর্যন্ত যে সমস্ত আবিষ্কার হয়েছিল তা পুরনো প্রযুক্তির উপর ভিত্তি করে হয়েছিল। তবে এখন আমেরিকায় সবচেয়ে বড় আবিষ্কারগুলো শুরু হতে থাকে, যেমন টেলিফোন, সুইং মেশিন, বিদ্যুৎ এবং পৃথিবীর প্রথম বিমান। এই সমস্ত আবিষ্কারের সাথে সাথে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র তৈরি করতে শুরু করে। তবে এত কিছু ঘটানোর পরও আমেরিকা একসময় বিশ্বের একটি শক্তি ছিল, কিন্তু সুপার পাওয়ার ছিল না। সুপার পাওয়ার ছিল ইউরোপীয় দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। আমেরিকা একটি সুপার পাওয়ার হওয়ার জন্য এমন একটি পরিস্থিতি প্রয়োজন ছিল যাতে এই সমস্ত পুরনো সুপার পাওয়ার শেষ হয়ে যায় এবং শুধুমাত্র আমেরিকায় অবশিষ্ট থাকে। ঠিক তেমনটাই ঘটেছিল। পুরনো সুপার পাওয়ার গুলো নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে এবং পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধে একদিকে পৃথিবীর সমস্ত পুরনো সুপার পাওয়ার যখন একে অপরের সাথে যুদ্ধ করছিল, আমেরিকা দূরে বসে এই যুদ্ধ দেখতে থাকলো। ব্রিটিশ সাম্রাজ্যের অনেক অনুরোধের পরও আমেরিকা এই যুদ্ধে শেষ পর্যন্ত অংশ নেয়নি। তবে যুদ্ধ চলাকালীন আমেরিকা সবাইকে অস্ত্র সরবরাহ করতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে একদিকে পুরনো সুপার পাওয়ার গুলো যুদ্ধ করছিল এবং তাদের অর্থনীতি ধ্বংস হচ্ছিল, অন্যদিকে পৃথিবীতে একমাত্র স্থিতিশীল দেশ ছিল আমেরিকা এবং এর মুদ্রা ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। যখন পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল তখন আমেরিকা এসে ইউরোপকে এই যুদ্ধ থেকে বের করে আনে এবং প্রথম বিশ্বযুদ্ধে জয়ী হয়। এরপর প্রথমবারের মতো আমেরিকা সুপার পাওয়ার হতে শুরু করে। সারা বিশ্ব থেকে মানুষ আমেরিকায় তাদের টাকা বিনিয়োগ করতে শুরু করে, যার ফলে আমেরিকার অর্থনীতি, শেয়ার বাজার এবং মুদ্রা পৃথিবীর সকল দেশের তুলনায় এগিয়ে যায়। যখন আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধের পর বৃদ্ধি পেতে শুরু করলো তখন হঠাৎ করেই আমেরিকার অর্থনীতি চরমে গিয়ে ভেঙে পড়ে। এটি ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনা এতটাই ভয়ানক ছিল যে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিরাও কয়েকদিনের মধ্যে খাবার ও পানির জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে শুরু করেন। এই ঘটনাতে প্রায় 23,000 আমেরিকান আত্মহত্যা করেন। তাদের অনেকেই আমেরিকার উঁচু ভবন থেকে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন শেষ করেন। আমেরিকার এই ধ্বংসযজ্ঞের পর ইউরোপে এক নতুন তরুণ নেতা উঠে আসে, যিনি পুরো বিশ্বকে জানান যে আমেরিকা আসলে তেমন বড় কিছু নয়, আমাদের একটি নতুন ব্যবস্থা বা একটি নতুন শাসন ব্যবস্থা দরকার। এই নেতার নাম ছিল অ্যাডলফ হিটলার। পুরো জার্মান জাতি হিটলারের পরিকল্পনার পক্ষে উঠে দাঁড়ালো এবং তাকে পূর্ণ সমর্থন দিল। এর ফলে কয়েক বছরের মধ্যে হিটলার জার্মানির সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে ওঠেন এবং ধীরে ধীরে তিনি এমন শক্তি অর্জন করেন যে জার্মানি অন্য একটি দেশ পোল্যান্ডে আক্রমণ করে। আর এভাবেই পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম যুদ্ধের মতো আমেরিকা শুরুতে অংশগ্রহণ করেনি। তারা আবারও খুব স্বাচ্ছন্দ্যে বসে বসে সবার কাছে অস্ত্র পাঠাতে থাকে এবং একদিকে পৃথিবীর সমস্ত পরাশক্তি যুদ্ধ করছিল আর আমেরিকা এই যুদ্ধ থেকে লাভবান হওয়ার চেষ্টা করছিল। এভাবেই আমেরিকার অভ্যাস হয়ে গিয়েছিল যুদ্ধের মাধ্যমে অর্থ উপার্জন করা। জার্মানিতে হিটলার খুব দ্রুত অস্ত্র এবং সেনাবাহিনী বৃদ্ধি করছিল এবং বারবার সর্বত্র গিয়ে নিজের স্টাইলে বলতেন, আমাদের জার্মানির পরাজয়ের কারণ একটাই, ইহুদিরা। তিনি দাবি করতেন যে ইহুদিদের কারণে শেষ যুদ্ধে হেরেছিল। হিটলারের আদেশে জার্মানি ইহুদিদের উপর অত্যাচার শুরু করে। তবে এখানে সমস্যা ছিল, ইহুদিরা তখনকার সময়ের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের মধ্যে ছিল এবং বিশ্বের অনেক শীর্ষস্থানীয় বিজ্ঞানী ইহুদিদের মধ্য থেকে বেরিয়ে এসেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন জার্মানির ইহুদি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। যখন হিটলার ইহুদিদের উপর অত্যাচার শুরু করেন, আইনস্টাইন জার্মানির নাগরিক হয়েও আমেরিকার সমর্থনে দাঁড়ান। একদিন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলছিল, আইনস্টাইন গোপনে একটি চিঠি আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে পাঠান। এই চিঠিতে আইনস্টাইন লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনাকে অত্যন্ত গোপনে এবং গুরুত্বপূর্ণ একটি চিঠি পাঠাচ্ছি। জার্মানির প্রেসিডেন্ট হিটলার ভয়ানক একটি প্রযুক্তির উপর কাজ করছেন যা পৃথিবীর কাউকেই তার সামনে দাঁড়াতে দিবে না, পারমাণবিক বোমা। আমি এই চিঠি আপনাকে পাঠাচ্ছি কারণ আমি আশা করি আপনি আমেরিকার সকল পদার্থবিদদের বলবেন আমেরিকা যেন জার্মানির আগে পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এই চিঠির পর আইনস্টাইন মৃত্যুর আগে অনুতপ্ত ছিলেন। তবে রুজভেল্ট এই চিঠিটি পরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। আমেরিকা তখন একটি সাধারণ ফুটবল স্টেডিয়ামের নিচে
নিচে পরমাণু বোমা তৈরি করতে শুরু করে, যা পরবর্তীতে ইতিহাসে সম্ভবত ম্যানহাটন প্রজেক্ট নামে পরিচিত হয়ে ওঠে। এখন যখন আমেরিকান বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরির কাজ করছিলেন, হঠাৎ করে জাপান, যেটি সেই সময়ের জার্মানির মিত্র ছিল, আমেরিকার একটি জাহাজে আক্রমণ করে। এতে প্রায় 2500 আমেরিকান নিহত হন এবং অনেক নৌকা ও জাহাজ ধ্বংস হয়ে যায়। আমেরিকা তখন বাধ্য হয় যারা এতদিন এই যুদ্ধের বাইরে ছিল তাদের যুদ্ধে অংশগ্রহণ করতে। তারা 1 কোটি সেনাবাহিনী সহ যুদ্ধে প্রবেশ করে, যার মধ্যে বেসামরিক নাগরিকও ছিল। কিছু বছরের মধ্যে পৃথিবী দেখলো প্রথম বিশ্বযুদ্ধের মতো জার্মানি আবার এই যুদ্ধে হেরে গেল এবং এর নেতা অ্যাডলফ হিটলার নিজে ঘরে আটকে আত্মহত্যা করেন। জার্মানি এই যুদ্ধ থেকে বেরিয়ে এলেও তার মিত্র জাপান তখনও যুদ্ধে লিপ্ত ছিল। আমেরিকান রাষ্ট্রপতি রুজভেল্ট জাপানের সম্রাট হিরোহিটোকে সতর্ক করে দেন, আত্মসমর্পণ করো, নইলে আমরা তোমার সাথে এমন কিছু করব যা পুরো বিশ্ব মনে রাখবে। তবে জাপান আত্মসমর্পণ করেনি এবং সম্রাট ভাবলেন আর কত বেশি করতে পারে। তিনি জানতেন না আইনস্টাইনের চিঠির ব্যাপারে। আমেরিকার পারমাণবিক বোমা সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। আমেরিকার নতুন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান তার অফিসে একটি সভা ডাকলেন এবং জিজ্ঞেস করলেন কিভাবে আমরা জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারি। তার জেনারেলরা তাকে বললেন জাপানিরা খুবই বিপজ্জনক সম্প্রদায়, তারা সহজে আত্মসমর্পণ করবে না। শেষে সবাই একমত হয়ে সিদ্ধান্ত নিল যে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করা হবে। এতটুকু সময়ের মধ্যে পল নামক একজন আমেরিকান জেনারেল একটি দ্বীপ থেকে পারমাণবিক বোমা সহ জাহাজে হিরোশিমার দিকে রওনা হন। জাহাজটি 8টায় হিরোশিমার দিকে পৌঁছায় যখন শহরের সব শিশুরা স্কুলে যাচ্ছিল এবং প্রবীণরা তাদের কাজে যাচ্ছিল। এই সময় পল একটি বোতাম টিপলেন এবং পারমাণবিক বোমাটি ফেলে দেওয়া হলো। 44 সেকেন্ডের জন্য বাতাসে পড়ে থাকার পর মাটিতে পৌঁছানোর আগেই আকাশে এক ভয়াবহ আলো জ্বলে উঠল এবং মাত্র 1 সেকেন্ডের মধ্যে 70,000 মানুষ প্রাণ হারালো। এখন যখন জাপান এই বিস্ফোরণ সম্পর্কে চিন্তা করতে লাগলো, মাত্র 3 দিনের মধ্যে আমেরিকা জাপানের আরেকটি শহর নাগাসাকিতে আরেকটি পারমাণবিক বোমা ফেলে। এই বিস্ফোরণে 40,000 মানুষ নিহত হয়। এরপর মার্কিন রাষ্ট্রপতি আবারও জাপান সম্রাটকে সতর্ক করে বলেন আত্মসমর্পণ করো, অন্যথায় আমাদের পরবর্তী লক্ষ্য টোকিও হবে। অবশেষে জাপানি সম্রাট বাধ্য হয়ে আত্মসমর্পণ করেন। এই বিস্ফোরণের পর আমেরিকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। আমেরিকানদের জিজ্ঞেস করা হয়েছিল আমেরিকা এই বোমা ব্যবহার করে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি ভুল। 85% লোক বলেছিল যে আমেরিকার রাষ্ট্রপতি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে ধীরে ধীরে মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে শুরু করে এবং এই সংখ্যা 85 থেকে 50-এ নেমে আসে, কারণ মানুষ বুঝতে পেরেছিল যে এই আক্রমণ আমেরিকা সরাসরি নিরীহ বেসামরিক নাগরিকদের উপর করেছে। আপনি হয়তো শুনেছেন যে পাইলটরা যারা পারমাণবিক বোমা এই শহরগুলোতে ফেলেছিল তারা পরবর্তীতে আত্মহত্যা করেছে, কিন্তু এটা একেবারেই মিথ্যা। বরং দুজনেই তাদের মৃত্যুর আগ পর্যন্ত বোমাগুলো রক্ষা করতে থাকে। তবে তাদের হৃদয়ে কোথাও না কোথাও কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। তারা চেয়েছিল আমাদের মৃতদেহগুলো যেন কবর দেওয়ার পরিবর্তে পুড়িয়ে ফেলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্ব আমেরিকার শক্তি দেখছিল এবং এখন আমেরিকা একটি পরাশক্তি হয়ে উঠেছিল। আমেরিকার অর্থনীতি ডলার সম্পূর্ণরূপে শক্তিশালী হয়ে উঠেছিল। এরপর আমেরিকা জাতিসংঘ প্রতিষ্ঠা করে, তার শক্তি আরো শক্তিশালী করে এবং আমেরিকা প্রথমবারের মতো বিশ্বের একমাত্র পরাশক্তি হয়ে ওঠে। বিশ্বের সকল দেশ আমেরিকার নীতি মেনে চলতে থাকে, তবে একমাত্র একটি দেশ ব্যতীত। এখন বিশ্বের পরাশক্তি হিসেবে থাকতে পারে সেই দেশ যার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু বোমা ছিল। তখন সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে মাত্র 4 বছর পর নিজে পরমাণু বোমা তৈরি করে এবং এভাবে সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ করতে শুরু করে। পৃথিবীতে সুপার পাওয়ার হওয়ার নতুন দৌড় শুরু হয়ে যায়। পরাশক্তি হওয়ার এই দৌড় শুরু হয় অস্ত্র এবং পরমাণু বোমা দিয়ে, কিন্তু ধীরে ধীরে এই প্রতিযোগিতা দুই দেশের সবকিছুতে ছড়িয়ে পড়ে, দাবা, সাঁতার কাটা, অলিম্পিক, এমনকি বিজ্ঞানেও। কারণ সোভিয়েত ইউনিয়ন থেকে মহাকাশে প্রথমবারের মতো মানুষ গিয়েছিল। আমেরিকা নাসাকে তহবিল দেওয়ার মাধ্যমে জয়ের জন্য নীল আর্মস্ট্রংকে চাঁদে পাঠিয়ে দেয়। বিশ্বের ছোট ছোট দেশগুলো এই দুটি সুপার পাওয়ারের মধ্যে একটি পক্ষ নিতে শুরু করে। উত্তর কোরিয়া সোভিয়েতের পক্ষে ছিল, দক্ষিণ কোরিয়া আমেরিকাকে সমর্থন করেছিল, পাকিস্তান আমেরিকা ও চীন সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল। এই যুদ্ধে ভারত বেশিরভাগ সময় নিরপেক্ষ ছিল। এটি একটি অসাধারণ সিদ্ধান্ত ছিল, কারণ যে দেশগুলি সেই যুগে এই সুপার পাওয়ারগুলিকে সমর্থন করেছিল আজ পর্যন্ত সেই সব দেশগুলো আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের দাস হয়ে রয়েছে। এই দৌড়ে প্রথম দিকে লড়াই খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে আমেরিকার শক্তিশালী অর্থনীতির সামনে সোভিয়েতরা দাঁড়াতে পারেনি এবং অবশেষে 1991 সালে 40 বছর পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে পৃথিবীর একমাত্র পরাশক্তি হয়ে ওঠে আমেরিকা। কিন্তু সেই শতাব্দীর শেষের দিকে বিশ্বের শুধু একটাই সুপার পাওয়ার অবশিষ্ট ছিল, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। তবে নতুন শতাব্দী শুরু হতেই আমেরিকার সবচেয়ে উঁচু টাওয়ারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণ করা হয়। দর্শক, আমরা এ বিষয়ে
বিষয়ে বিশেষ এক এপিসোড তৈরি করব। ততদিন আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে নিয়মিত ইসলামিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।